2021-এ বিজেপির স্লোগান ছিল ইস বার 200 পার, হয়নি। আর সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, এবার বিজেপির স্লোগান 400 পার। সত্যি কি হবে? আর তার জন্য এবার কি নতুন করে একটা তুরুপের তাস তারা আস্তিন থেকে বের করছে? রাম মন্দির রয়েছে, আপনারা জানেন এবারের লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম এজেন্ডা। এবার তার সঙ্গে কোথাও কি যোগ হতে চলেছে দেশ জুড়ে সিএএ চালু? এমনটাই তো জানা যাচ্ছে, পিটিআই সূত্রে এমনটাই খবর। এটা যেমন অবশ্যই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, তার পাশাপাশি আপনারা জানেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে সিবিআই এবং ইডি তারা কিন্তু রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে, এবং এখানেই শেষ নয় লিপসন বাউন্সের। ইতিমধ্যেই 8টি কোম্পানি থেকে 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সব নিয়ে আমরা আলোচনা করবো। যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন অভ্র সেন, চয়ন ভট্টাচার্য এবং আইনজীবী শীর্ষেন্দ্র সিনহা রয়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। সামনেই লোকসভা ভোট, এবং সেই লোকসভা ভোটে বিজেপির তুরুপকে তাহলে নতুন তাস। রাম মন্দির নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে আবেগ তৈরি করার যখন চেষ্টা হচ্ছে, তখন মোদী সরকারের আরও এক মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হতে পারে সিএএ। লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা, এমনই জানাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের একজন আধিকারিক। এমনই খবর পিটিআই সূত্রে। 2015-এর আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নাগরিকত্ব পাবেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। আমি আলোচনায় আসবো, অভ্রকে দিয়ে শুরু করবো। অভ্র, 2019 সালে আইন তৈরি হয়ে গিয়েছিল সিএএ, 4 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ধারা লাগু হয়নি। এবং ঠিক লোকসভা ভোটের আগে এবার বলা হচ্ছে যে এই ধারা চালু হয়ে যাবে। 4 বছর আগে যা আইন তৈরি হয়েছিল, 4টে বছর সময় লেগে গেল, তা দেশ জুড়ে চালু করা সম্ভব হলো না। হাতে আর বড় জোর মেরে কেটে 3 মাস বাকি। সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়। আমরা বারংবার বলেছি যে ইন্টিগ্রেট রুলস তৈরি করা হচ্ছে, এবং বুঝতেই পারছেন একটা আইন, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা আইন, সেটা রিলেটেড যখন রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করা হবে, ইট ক্যান টেক সাম টাইম। তো সময়টা লেগেছে, কোনো লুপহোলস ছাড়া যাতে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো তৈরি করা যায়, সেই প্রক্রিয়া চলেছে, এবং সেই প্রক্রিয়া কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আইন লাগু হয়ে যাবে। একেবারে সেই নিয়ে যখন 4 বছর চলে গেল, তারপরে যখন লোকসভা ভোটের আগে এই সিএএ লাগু করার প্রক্রিয়া শুরু হচ্ছে, নতুন ধারা আনার চেষ্টা হচ্ছে বলে বলা হচ্ছে। আমি একটু দেবনারায়ণদার কাছে আসি। দেবনারায়ণদা, ইতিমধ্যে রাম মন্দির নিয়ে একটা দেশ জুড়ে আবেগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে লোকসভা ভোটের আগে আপনারাই বলছেন যে রাম মন্দিরকে ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। এবার এই সিএএ লাগু, সেটা কি কোথাও মতুয়া ভোটকে কনসলিডেট করার চেষ্টা করা হচ্ছে? মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথায় লিখেছিল, মিথ্যারও মহত্ব আছে, হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। তা এরা 4 বছর ধরে আইন করেছে, তারপরে রুলস করবে। এর থেকে ভাওতাবাজি কি হতে পারে? কি করে করবে? আসামের বিরুদ্ধে চলবে, রাজবংশের বিরুদ্ধে, কতগুলো নাম করা মতুয়ার নাম করে ললিপপ দিচ্ছে। এত বড় মিথ্যার ভাওতাবাজি, এর থেকে আর কিছু না, ভোটটা তুলে নেওয়ার জন্য 4 বছর ধরে। তার মানে তোমার আসামে করলে আগুন জ্বলবে, তারপরে রাজবংশীরা বিদ্রোহ ঘোষণা করেছে। সুতরাং এটা হচ্ছে যে কোনো প্রকারে ভোট পাওয়ার যোগ্য। এর থেকে যে কোনো প্রকারের ভোট পাওয়ার কথা যখন দেবনারায়ণ সরকার বলছেন, আমি চয়নদার কাছে এই জায়গায় আসি। চয়নদা, ইতিমধ্যেই 400 আসনের একটা টার্গেট বেঁধে দিয়েছে একেবারে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তারা এই নিয়ে ইতিমধ্যে স্লোগানও বেঁধেছে, এবং ইতিমধ্যেই আপনার মনে থাকবে অমিত শাহ যখন কলকাতায় এসেছিলেন প্রচার করতে, অমিত শাহ কিন্তু স্পষ্টই বলে গিয়েছেন যে তৃতীয়বার মোদী সরকার তো হচ্ছেই, বরং তারা চাইছেন পশ্চিমবঙ্গ থেকে যেন সেই মোদী সরকার হওয়ার যে ইনফ্লুয়েন্সটা সেটা কাজ করে। কিন্তু পশ্চিমবঙ্গ, যেখানে 33% সংখ্যালঘু ভোট রয়েছে, সিএএ যদি ঠিক লোকসভার আগে কোনোভাবে চালু হয়েও যায় তর্কের খাতিরে, তাহলে সত্যি বিজেপির আদৌ সুবিধে হবে কি? দেখুন, এটা খুব পরিষ্কার কথা। সিএর প্রধান যে ইয়ার্ডস্টিক, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া, সেটা ভারতবর্ষের সংবিধানের যে প্রাথমিক কাঠামো, সেটার বিরোধী। সেটা কিছুটা সুকৌশলে আইনি জটিলতা তৈরি করে এটাকে লাগু করবার চেষ্টা করছে, কিন্তু এটা সফল হওয়ার সম্ভাবনাই নেই প্রায়। 1, 2 সেটা হচ্ছে যে এখানে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমি একদম খুব স্পষ্টভাবেই বলছি, ভোটার কার্ড, আধার কার্ড নেই
এরকম মানুষ যারা রয়েছেন তারা ভোটার কার্ড আধার কার্ড করে নিয়েছেন, নাগরিকত্ব আছে, এরকম ঘটনাগুলো রয়েছে। কিন্তু মতুয়ারা নাগরিক নন এমন তো নয়, মতুয়ারা তো নাগরিক, মতুয়ারা 200% নাগরিক। আমি যেমন নাগরিক, মতুয়ারাও নাগরিক। তাহলে এরা নাগরিক নন, এই ধোঁটেই বা তোলা হলো কেন? এক। দুই, সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা এখানে যদি তিনি উৎপীড়িত হয়ে চলে এসছেন এমনটা প্রমাণ করা যাবে কি করে? তিনি প্রতিবেশী রাষ্ট্র থেকে উৎপীড়িত হয়ে চলে এসছেন, একদম সারেন্ডার করছেন, এইগুলি প্রমাণ করা যাবে কি করে? কাজে এটা একেবারেই অবাস্তব। হ্যাঁ, আমরা তো বিরোধিতা করছি। যদি এই ধরনের আইন চালু করার চেষ্টা করা হয়, আমরা সর্বাত্মক প্রতিরোধ করবো। এটা আমরা প্রথম থেকে বলছি, আজকের দিনে আপনাদের বলে রাখলাম। তবে এই আইন লাগু হওয়ার সম্ভাবনা লোকসভা নির্বাচনের আগে যেটা দাবি করছে, সেটা কতটা সত্যি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। বেশ, আমি এই জায়গায় আইনজীবী শীর্ষেন্দু সিনহার কাছে আসবো। 4 বছর ধরে আইনটা তৈরি হয়ে রয়েছে, কিন্তু সেই আইনটা যে কোনোভাবেই হোক এদেশে এখনো পর্যন্ত চালু হয়নি। এখন যেটা বলা হচ্ছে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহ, বছর শুরু হলো, হাতে আর মেরে কেটে 3টে মাস বাকি রয়েছে। এত দ্রুত একটা আইনকে ধারা হিসেবে লাগু করা এবং সেটা গোটা দেশ জুড়ে সামগ্রিকভাবে চালু করা, সেটা বাস্তবায়ন করা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? এতদিন মধ্যেই করতে পারতেন, কারণ ধর্ম কিন্তু অন্তরের অন্তঃস্থলে যে কোনো মানুষের নিজস্ব। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, যত মত তত পথ। কিন্তু সেই জায়গা থেকে ধর্মের বিভাদ করে ভোট নেয়া বা জাতের বিভাদ করে ভোট নেয়া, এটা গণতন্ত্রে সত্যিই নেই। জিনিস একটা ভাবতে হবে যে নাগরিকত্ব, হ্যাঁ, নাগরিকত্ব কে, কবেতায়, কাকে কাকে দেয়া হবে, কিসের ভিত্তিতে দেয়া হবে, সেগুলো ভাবা উচিত। আর শরণার্থীরা যে কেউ ঢুকে পড়বে, সেই জায়গায় বর্ডারকে ভালো করা উচিত। ভারতবর্ষের যে কোনো বর্ডারের জায়গা থেকে সেখানে যে কোনো মানুষ যে যেন না ঢুকে, সেই জায়গাটা আরও ভালো করে নিরাপত্তা দেওয়া উচিত। এবার যে আইনের কথা বলছেন, যে আইনটা কিন্তু এত দিন বাদে, এটা তো সত্যিই তো মনে হবে যে লোকসভার জন্য করা, কিন্তু আইনটা লাগু হবে কিনা এই 2 মাসে কি 3 মাসের মধ্যে, সেটা কিন্তু একটা সন্দেহজনক অবশ্যই বোঝা যাচ্ছে। বিশেষ আমি একটু অভ্রর কাছে আসি। অভ্র, এই লোকসভা ভোটের আগে এই সিএ আইনকে কার্যকর করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলেন বিজেপি নেতারা। এবারের লোকসভা ভোটের আগে আবার যখন এটা 4 বছর ধরে যেটা ঠান্ডা ঘরে পড়েছিল, আবারও এই ধারা লাগু করা হবে, এটা যখন বলা হচ্ছে, একবার কি প্রশ্নের মুখে পড়তে হবে না, কেন এই 4 বছর পর আবার আরো একটা ভোটের আগে এটাকে নিয়ে আবার উঠে পড়ে লাগলো বিজেপি? না, দেখুন, আমি ফার্স্টেই যেটা ক্ল্যারিফিকেশন দিতে চাই, যে তৃণমূল সমর্থক অধ্যাপক যিনি আছেন, উনি যথেষ্ট শিক্ষিত একজন মানুষ। আমি জানি না উনি ভাওতা কথাটা কিভাবে ব্যবহার করলেন। উনি বোধহয় সুপ্রিম কোর্টের 10 কিলোমিটার ওপর দিয়ে যান। আর সম্মানীয় চয়ন দা, সিপিআইএম প্রতিনিধি, উনিও একটা কথা বললেন, সর্বাত্মকভাবে ওনারা বিরোধিতা করবেন। কিন্তু প্রত্যেকেই কিন্তু আইনের পরিকাঠামো, আমাদের আইনি ব্যবস্থা, এই সবকটা জিনিস নেগেট করে গেলেন। প্রত্যেকে এটা বললেন না যে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট কিন্তু এই আইনের বিরুদ্ধে কোনো স্টে দেয়নি, এইটা প্রত্যেকেই বললেন না। তো এই অর্ধ সত্য বলে মানুষকে ভুল বোঝানোর এই যে প্রচেষ্টা, সেটার আমি সর্বাত্মকভাবে বিরোধিতা করছি। আর দ্বিতীয়ত, সিএ এর জন্য কিন্তু কোনো ভারতীয়র যেটা নাগরিকত্ব সেটা চলে যাচ্ছে না, বরং পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো, যেটা একটাও সেকুলার রাষ্ট্র নয়, প্রত্যেক কটা ইসলামিক রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রের কথা বলা হয়েছে, সেখান থেকে যদি শরণার্থীরা আসেন, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার এটা আইন। আরেকটা জিনিস বলে রাখি দিদি, সেটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস তৈরি করতে সময় লাগে। বিভাজনটা একেবারে স্পষ্ট করে দিতে চাইছেন, তাই তো? সিএটা করে বিভাজনটা স্পষ্ট করে দিতে চাইছেন। কিছু নেই, ভারতবর্ষের সংবিধান, দাদা আমি ইন্টারাপ্ট করি না, আমি মানে ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে, একারামে হচ্ছিল না, একারামে রক্ষা করা যাবে না, সেই কারণে শেষ মুহূর্তে সিএ কে বার করতে হলো। ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এই জায়গাটা রয়েছে, এই ক্ষমতাটা রয়েছে যে ভারতবর্ষের বাইরের কাদেরকে তারা নাগরিকত্ব দেবে বা দেবে না, এটা সংবিধানের ভিত্তিতে রয়েছে। কিন্তু সেখানে লেখা আছে, সেখানে যত কিছু ধর্মের ভিত্তিতে কোন ধারা আছে, তারা কি ধর্মের ভিত্তিতে হবে, কোন ধারায় মানছে না, একদম সুপ্রিম কোর্টের যা স্ট্যান্ডিং সেটা না মেনে আজে বাজে তারা বকে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধানে, অভ্র, আমার একটা জিনিস জানার আছে, ভারতবর্ষের সংবিধানে কি স্পষ্ট করে বলা রয়েছে যে যারা অমুসলিম
অন্য দেশের নাগরিক তাদেরকেই শুধু আপনারা নাগরিকত্ব দেবেন? ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে পরিষ্কার অধিকার দেওয়া রয়েছে যে কি কি প্যারামিটারে তাদেরকে নাগরিকত্ব দেবে। দ্যাট ইজ দ্য প্যারামিটার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আর আমি আবার বললাম যেই রাষ্ট্রগুলো থেকে আসবে সংবিধানের কি নির্দেশ এবং কেন্দ্র সরকার তাদের কি অধিকার পালন করছে? অমিত শাহ কি বললেন শুনুন। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करो। দেবরান বাবু, বিজেপির বক্তব্য তো একেবারে পরিষ্কার যে যারা একেবারে অমুসলিম তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সংবিধানে সেই প্রভিশন রয়েছে এবং কেন্দ্র তাদের সেই অধিকার প্রয়োগ করছে। তাহলে তৃণমূলের হাতে তো একেবারে সব থেকে বড় মোয়াটা এসেই গেল যে একেবারে সংখ্যালঘু 33% ভোট, তা তো আর নিয়ে চিন্তার কোনো জায়গায় রইল না। বিভাজন তো বিজেপি স্পষ্ট করে দিয়েছে। আমি তোমাকে একটা কথা, 3 ধরনের ভাওতাবাজি আরম্ভ হলো। প্রথম কথা উনি বললেন ভাওতাবাজি ডিভিডেন্ড তো তৃণমূলের ভোট বাক্সে গিয়ে পৌঁছবে। যাকে আপনি বলছেন ভাওতাবাজি, তার ডিভিডেন্ড তো আখেরে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গিয়ে পড়বে, তো সুবিধা হয়ে গেল। আমি একটু কথা বলি, অত শোনো বলবেন যে যারা অত্যাচারিত হয়ে প্রমাণ তো, প্রথম কথা হচ্ছে প্রমাণ করতে হবে একদম যে তারা নিপীড়িত, একদম করে। শোনো তোমাকে বলছি 10,555 জন, সারা ভারতের 10,555 জন বাদ দিয়ে আর কারো নাগরিক নাগরিকত্ব হবে না। 2 একটাও হবে না। নাগরিকের ভাওতাবাজি কিচ্ছু না। এই তো ভাওতাবাজির একদম উনি দেখা যাচ্ছে। প্রত্যেকে পরিসংখ্যানটা পেলেন, যেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ এই মুহূর্তে, ঠিক লোকসভার আগে সেটা আবারও মাথা ছাড়া দিয়ে উঠলো। একদম আমি এই জায়গায় আইনজীবীর কাছে আসবো, যেখানে কেন্দ্র ইতিমধ্যেই পরিষ্কার করে দিচ্ছে যে তাদের হাতে অধিকার রয়েছে এবং সেই অধিকার প্রয়োগের জন্য তারা কোথাও এই 4 মাস অপেক্ষা করার পরে শেষ 3 মাসকে ব্যবহার করতে চাইছে। অঙ্ক তো পরিষ্কার হয়ে গেল। এবং সেখানে যে ভাগাভাগিটা ছিল এতদিন পর্যন্ত অমুসলিম বলে, তারা নিজেদের অধিকারটাকে যথাযোগ্যভাবে প্রয়োগ করতে চাইছে। মানে একারামে আর হচ্ছিল না, এবার শেষ পর্যন্ত সিএ কেও আনতে হলো মাঠে। একারামে হচ্ছে না, রহিমকেও লাগবে। কিন্তু এই জিনিসে ভাগাভাগিটার প্রতি আমাদের বিরোধী, আমাদের প্রতিবাদ। জিনিস নাগরিকত্ব অবশ্যই মানুষকে দেবে, সেটা সবাইকে দেওয়া উচিত, ধর্ম নিরপেক্ষভাবে দেওয়া উচিত। খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু প্রত্যেককে দেবেন। অমুসলিম কেন? বারবার অমুসলিম কেন? প্রত্যেকজন হচ্ছে ভারতবাসী, আমরা ভারতবাসী। প্রত্যেকের যাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রত্যেকের যাতে হয় সেই দিকটা লক্ষ্য রাখুন। শুধুমাত্র নাগরিকত্ব, শুধুমাত্র ভোটার এই দিকটা লক্ষ্য রাখলে হবে না। গণতন্ত্রে সেটা বলে না। গণতন্ত্র অবশ্যই নাগরিকত্ব আইন আছে, নাগরিকত্ব আইনে কেন্দ্রীয় সরকারের ওপর অবশ্যই প্রস্তাব আছে, তাদের ওপর দায়িত্ব আছে, কর্তব্য আছে, তারা করছেন। এবং লাস্ট এই 3 মাস কি লাস্ট এই 2 মাস কিসের জন্য, কেন 4 বছর করেননি? একেবারে জয়ন্ত, যখন এই প্রশ্ন যদি একটু রেসপন্ড করতে দেওয়া হয়, শীর্ষযোগ্যকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মান করি, উনি স্বনামধন্য আইনজীবী। কিন্তু আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই। এখানে উনি একটা কথা বললেন যে সবার অধিকার আছে, সবাই ভারতীয়। দাদা, এখানে ভারতীয় যারা নন তাদেরকে এখানকার সিটিজেনশিপ দেওয়ার আইন আসছে। যারা ভারতীয় তারা ভারতীয় থাকবে। যে কটা দেশ থেকে শরণার্থী আসার কথা হচ্ছে, কোনটা কি সেকুলার রাষ্ট্র? আপনি একটু বলুন। আপনাদের ওখানকার সংখ্যালঘু মানুষদের প্রতি এত
আমি চয়নদার কাছে যাই। গোবলয় এই মুহূর্তে বিজেপির দখলে, বিজেপি বলছে তৃতীয়বার মোদী সরকারের ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, ইন্ডিয়া জোট টোট তারা কিছুই মানতে রাজি নয়। ইতিমধ্যেই দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশনের কথা ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনে রয়েছে অযোধ্যা, সামনে রয়েছে রাম মন্দির এবং তার সঙ্গে যোগ হলো সিএ। মানে কোথাও ইন্ডিয়া জোটকে মুখে বলছেন যে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু কোথাও মাথার পিছনে একটা চিন্তা থেকেই গিয়েছিল যে সিএ জোট কোথাও একটু চাপে ফেললেও, ইন্ডিয়া জোট কোথাও একটু চাপে ফেললেও ফেলতে পারতো, এবং সেই কারণে এই শেষ বেলায় সিএ কে আনতে হলো। আপনার কথার উত্তর দেওয়ার আগে আমি একটা তথ্য খালি দিয়ে দিচ্ছি। 21 মার্চ 2021 সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CA is unconstitutional since it distinguishes between persons on the basis of religion. Justice Gopala Gowda উনি বলেছিলেন। তো এইটাই নির্দিষ্ট হচ্ছে যে পরিষ্কার খুব কথা। আমরা 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন সর্বাত্মকভাবে রুটি রুজি রোজগারের ভিত্তিতে ওই প্রশ্নই করতে চাইছি যে এখানে ইন্ডিয়া মঞ্চের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যেই আমরা নির্বাচন পরিচালনা করব সারা ভারতবর্ষ জুড়ে। আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা থাকছে বিজেপিকে হারানোর, এবং আপনি যে পরিসংখ্যান দিলেন সেটা 110 ভাগ সত্যি কথা, যে হিন্দি বলয়ের যে সাম্প্রতিক যে নির্বাচন তাতে বিজেপির সাফল্য অনস্বীকার্য, কিন্তু পাশাপাশি এটাও মানতে হবে যে ওই 4টে বা 5টা রাজ্য ছাড়া বিজেপির সাফল্য কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়ছে ক্রমশ। সে কারণে আপনাদের আজকে অভিষেকের লিপস এন্ড বাউন্সের যে বাজেয়াপ্ত করার তথ্য সামনে নিউজ হলো, 5টা রাজ্যে ভোট হলো, উনি এটা বলতে পারছেন না যে নোটার কাছে 5টা রাজ্যেই হেরেছেন, নোটা বেশি ভোট পেয়েছে এই বামপন্থীদের থেকে, আর এখানে বসে বসে মানুষকে বিভ্রান্ত করছে, একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। আগেরবার লোকসভা ইলেকশনে সিপিআইএম এর ভোট ছিল কত শুনুন, অতি সম্প্রতি দেগঙ্গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিশ্রুতি দিয়েছেন একবার শোনাবো, শুনিয়ে বিরতিতে যাব। নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন, নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে, নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে, নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে, আপনার আধার কার্ড হচ্ছে কি করে, আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে। এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য, বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়, করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি, এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। অনেক কষ্ট করেছেন তারা। লোকসভা ভোটের আগে বিজেপির নতুন স্লোগান, তিসরি বার মোদী সরকার আপকি বার 400 পার। লোকসভা ভোটে স্লোগান নিয়ে এবার প্রচারে নামছে বিজেপি। লোকসভা ভোটের প্রচার নিয়ে নাড্ডার উপস্থিতিতে বৈঠকও হয়েছে। 543টি আসনের মধ্যে 400রও বেশি আসন জয়ের লক্ষ্য। 400-র বেশি আসনের টার্গেট নিয়ে এবার ভোটের প্রচারে নামছে বিজেপি। অভ্রর কাছে আসবো। অভ্র, 400-র বেশি আসন পেতে চাইছে বিজেপি, যার মধ্যে অন্যতম অমিত শাহ এসে একেবারে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে গিয়েছেন। এ রাজ্যে 35টি আসন পেতেই হবে। হাতে পুঁজিত ওই রাম মন্দির আর সিএ, তা নিয়ে এই রাজ্যে ভোট পয়তুলনি পার করতে পারবেন 35টি আসনের লক্ষ্যমাত্রা পেতে? 2019-এ দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি এককভাবে 37.36% ভোট পেয়েছিল এবং এনডিএ 45% ভোট পেয়েছিল। এবং আরেকটা জিনিস বলে দিই যে 1989 সালের পরে কোনো পার্টি এককভাবে এত জনসংখ্যার সমর্থন কিন্তু পায়নি লোকসভা ইলেকশন, বিজেপি পেয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের স্লোগান তো কিত 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 খেলা হবে মার্কা হয় না, সেটা আমাদের রাজ্যের তৃণমূলের থেকে আমরা দেখেছি। খেলা হবেটা যদি বিশাল এরা
হাই লেভেলের স্লোগান হয় সেটা ছেড়ে দিন, ওই নিয়ে আর তর্কে বিতর্কে ঢুকছি না, সময় নষ্ট ওদেরকে নিয়ে কথা বলা। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেশব্যাপী মোদিজির সমর্থনে মানুষের যা আবেগ, মানুষের যা অভিমুখ, মানুষের যা সমর্থন, নিশ্চিন্ত থাকুন 400 পার হবে। আর তার সঙ্গে ব্যাপারটা হচ্ছে উল্টো দিকে হচ্ছে পিন্ডি জোট, নিজেদেরকে একে অপরকে চোর বলে, দেশের জন্য কোনো ভিশন নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। দেবনারায়ণ দা, অভিমুখ নাকি সবটাই মোদির দিকে, প্রধানমন্ত্রী মোদির দিকে অভ্র দাবি? রবীন্দ্রনাথ পরিশেষে দুর্দিনের কবিতায় লিখেছিলেন, ভাষাহীন দিন কুয়াশা বিলীন, রবীন্দ্রনাথ মলিন উষার বলতেন তাও স্বপ্ন, বেটার হতো। কল্পনা যত বাদুড়ের মতো, কল্পনা যত বাদুড়ের মতো রাতে ওড়ে কালো বর্ণ। তো কল্পনা যত যাই বলবেন এই লাস্টে বোঝার জন্য আর কয়েক মাস অপেক্ষা করতে হবে।